সাবস্ক্রাইব করুন রসের ভার, ক্লিক করুন বেল আইকন। আজকে সবাই যেতে হবে খুব দ্রুত। কই গো, আমি রাজসভাতে চললাম। কোথায় চললে তুমি? ঘরে যে কোনো বাজার নেই সেই দিকে কি খেয়াল আছে? আস্তে কথা বলো না। তুমি ঘরের লোক হয়ে যদি আমার সাথে এভাবে চেঁচিয়ে কথা বলো, তাহলে প্রতিবেশী শুনলে কি করবে? কি আর বলবে, পাড়ার লোকে কি মন্ত্রীকে সে সম্মান দিয়ে কথা বলে না? তেল মশলা আলু পেঁয়াজ রসুন ডিম ডাল মাংস এগুলো আনতে হবে না? আহা, এত কথা না বলে এক কথাই তো বলতে পারতে যে সংসারে সবকিছু লাগবে। তোমার তো আবার মনে থাকে না। আর হ্যাঁ, ইফতারি আনতে হবে। মাসের শেষ, পকেটে কোনো টাকা নেই। ঠিক আছে, নিয়ে আসবো। এখন বলো কি কি ইফতারি আনতে হবে? চিড়া মুড়ি ছোলা আর খেজুর। বুঝতে পেরেছি, সব কিছুই আনতে হবে। আচ্ছা গিন্নি, একটা কথা বলো তো, এই সব কিছু একসাথে ফুরিয়ে যায় কিভাবে? আমার তো মনে হচ্ছে তোমার সাথে আমি নতুন সংসার বেঁধেছি। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি সবকিছু বিক্রি করে দিয়েছি। ঠিক আছে, আমি আজই তোমার সংসার ছেড়ে আমার বাবার বাড়িতে চলে যাব। আহা গিন্নি, তুমি এত রাগ করো কেন? কথায় কথায় রাগ করলে চলে বলো? আমি কি কখনো বলেছি যে তুমি আমার ঘরের মালামাল বিক্রি করে দাও? বলতে কথা সময়, তোমার মতো লোক যে কোনো সময় বলে বসতে পারে। আমার মতো মেয়ে মানুষ বলে তোমার সংসার এখনো করে গেলাম। অন্য কোনো মেয়ে মানুষ হলে তোমার সংসার করতো না। আহা, হয়েছে হয়েছে, তোমার মতো এই কথা সব মেয়েরাই বলে। এখন ঘরে যাও, তোমার যা যা লাগবে আমি সবকিছু নিয়ে আসবো। ওদিকে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। যাও বোকামন্ত্রী যাও, তুমি প্রতিদিন বাজার করে নিয়ে আসবে আর আমি সেগুলো বিক্রি করে টাকা জমাবো। আমি হব কোটিপতি আর তুমি হবে ফকির। তেল নুন ঝাল পেঁয়াজ তো কিছু কিভাবে এক মন্ত্রিত্ব করে সে ঠেকাবো? যাই দেখি ধান্দা মেলানো যায় কিনা। মন্ত্রী সাহেব কোথায় যাচ্ছেন? মরতে যাচ্ছি, যাবি আমার সাথে? যেতে পারলে তো ভালোই হতো, তবে আমার কাছে তো ভাড়া নেই। এই শোন, আমি তোদের কাছে যাচ্ছিলাম, আমাকে একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে তোরা টাকা পাবি। টাকা পেলে আমরা সব করতে পারি, আপনি শুধু বলেন কি কাজ করতে হবে। মহারাজ এবছর রমজানে হাজার হাজার এতিমকে ইফতার দিবে, সেখান থেকে আমাদের পকেট ভারী করতে হবে। তাহলে কি বুঝতে পেরেছিস আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ বুঝতে পেরেছি, এবার আমাদের চুরি বিদ্যা কাজে লাগাতে হবে। না, তোরা শুধু এতিমের অভিনয় করবি, বাকি কাজটা আমি সামলে নিব। ঠিক আছে জনাব, তাহলে আমাদের পেমেন্টটা দিয়ে দিন। আহা, তোরা এখনো এই মন্ত্রীকে চিনতে পারলি না? দাঁড়া, ধর 100। এই নে 100, তোদেরকে অ্যাডভান্স বুঝিয়ে দিলাম। মনে রাখবি, দুনিয়াতে কাজের উপর কোনো কিছু নেই, শুধু কাজ করে যা। কিন্তু মন্ত্রী সাহেব, মহারাজ যদি আমাদেরকে ধরে ফেলে তখন কি হবে? আহা, তোরা কোনো চিন্তা করিস না, ধরা পড়লেই মন্ত্রী আছে তো। আপনি তো সব সময় থাকেন, লাস্টে যায় ফেসে যায় আমরা। আহা, পুরাতন কথা তুলেই মনে বড় কষ্ট দিলি। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, সময় মতো রাজসভায় চলে আসিস। আমি যাচ্ছি তাহলে। আজ গরিব বলে কতই না অপকর্ম করতে হচ্ছে। হ্যাঁ ভাই, দুঃখ করিস না, চল। এবছর মহারাজ উদার মনের পরিচয় দিয়েছেন, তাই আমার মনের ভিতরেও শান্তি বিরাজ করতেছে। দাদু কি হয়েছে? মহারাজ কি করেছে? মহারাজ এবছর 1000 এতিমদের পুরা মাসের ইফতারি বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে রাজ্যবাসীর সকলকে একটা করে জায়নামাজ উপহার দেবেন। এতিমের দুঃখ কষ্ট কেউ বোঝে না। আমার বাবা মারা যাওয়ার পরে আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি। বাবা নামক ছায়াটা মাথার উপরে না থাকলে বেড়ে ওঠা খুবই কষ্টকর। যাই হোক, যে জন্য তোদেরকে ডেকেছি, লাল তুই উত্তর পাড়ার দায়িত্ব নিবি, সবুজ তুই দক্ষিণ পাড়ার দায়িত্ব নিবি। এখানে যত এতিম আছে একটা লিস্ট করে এনে আমার কাছে দিবি। আমি চাই এবছর মহারাজ যে অনুদানগুলো দিয়েছেন তাই এতিমদের হাতে আমি তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতে। দাদু তুমি কোনো চিন্তা করো না, আমরা সঠিকভাবে কাজ করব। কিন্তু দাদু, মাত্র 1000 এতিমকে ইফতার দিলে কি সবাই পাবে? পাবে না কেন? আমার তো মনে হয় সবাই পাবে। দাদু আমি সেটা বলছি না, আমি বলছি এতিমের সংখ্যা তো অনেক, মাত্র 1000 এতিমের আয়োজন করেছে, আর একটু বেশি দিলে ভালো হতো না? ও এই কথা, কমপক্ষে 1 কোটি লোককে ইফতার দেওয়া হবে, তবে সেটা পর্যায়ক্রমে। কিন্তু দাদু একসাথে করলে সমস্যা কি ছিল? 1 কোটি লোককে যদি একসাথে ইফতার দেওয়া হয় তাহলে কিছু বদ মানুষ আছে যারা নিজেদের ফায়দা লুটবে। এজন্য মহারাজ 1000 করে ইফতারির ব্যবস্থা করেছেন। হ্যাঁ দাদু, এইবার বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই তোমার বুদ্ধি। তোরা আগের থেকে চালাক হয়ে গেছিস। যা, তোদেরকে যে দায়িত্ব দিয়েছি তোরা সেটা পালন কর। হ্যাঁ দাদু, তুমি কোনো চিন্তা করো না। এই লাল চল। এবার খুব কড়া নজরে কাজ চালিয়ে যেতে হবে, কেউ কোনো চালাকি করলে তার কোনো ক্ষমা নেই।
মহারাজ, বলছিলাম কি 1000 এতিমের ইফতার দিলে তো আপনার বদনাম হবে। আপনি বরং 2-3 হাজার এতিমের ইফতারের আয়োজন করুন। মন্ত্রী, আমরা এই প্রজেক্টে এসেছি প্রজেক্ট নিয়ে কথা বলার জন্য, তুমি এখানে এতিমের ইফতার নিয়ে কথা টানলে কেন? না, মনে পড়ে গেল তাই বললাম মহারাজ। মহারাজ, বলছিলাম কি যে এই প্রজেক্টের ছাদ ঢালাইয়ের কাজটা কবে করবেন? আরে প্রজেক্টের কাজ শুরু করবো বিধায় তো সরজমিনে এখানে আসলাম। আচ্ছা মন্ত্রী, তুমি একটা কথা বলো তো, বাকি যে কাজ আছে এগুলো করতে এখনো কত ব্যাগ সিমেন্ট লাগতে পারে? মহারাজ, সর্বনিম্ন 500 বস্তা তো লাগবেই, না হলে তো আপনি পারবেন না। ও মন্ত্রী, একটু কম হয়ে গেল না? এই রে, কম বলে ফেললাম নাকি? কি হলো? আরে চুপ করে আছো কেন? কথা বলো। না না মহারাজ, ভাবছিলাম যে 500 বস্তায় পারবেন কিনা। কাজ ভালো চাই মন্ত্রী, সিমেন্ট কয় বস্তা লাগলো সেটা বড় ব্যাপার না। এখন তুমি চাইলে ঢালাইয়ের দায়িত্বটা তোমাকে দিতে পারে, আর ছাদ ঢালাইয়ের দায়িত্বটা গোপালকে দিয়ে দিই, কি বলো? না না মহারাজ, আপনি এত বড় ভুল করবেন না। গোপালের উপর যদি আপনি এই বড় দায়িত্বটা দিয়ে দেন, ওই চাপ সহ্য করতে পারবে না। আপনি বরং আমার উপর দায়িত্বটা দিন, আমি কাজটা সুন্দরভাবে করে দিব। শেষমেশ কিন্তু আপনিই আমার সুনাম করবেন। ঠিক আছে মন্ত্রী, দেখা যাবে তুমি কত ভালো দায়িত্ব পালন করতে পারো। এটা তো ফাইনাল হলো। এখন তাহলে ওই 1000 এতিমের ইফতারের বিষয়টা নিয়ে কথা বলি। মহারাজ, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আমি একজন দায়িত্ববান মন্ত্রী, আমি থাকতে আপনি এই কাজ কেন অন্যকে দিয়ে করাবেন? আহা মন্ত্রী, আরে গোপাল তো আমাদের বাইরের কেউ না, ওকে দায়িত্ব দিলে সমস্যার কি আছে? না না মহারাজ, কোনো সমস্যা নেই, তবে টাকা পয়সার ব্যাপার তো, গোপালের আবার একটু ঘাপলা দেওয়ার সমস্যা আছে। ও, তাহলে এইটার দায়িত্ব তুমি নিবে? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম আমি ছাড়া এত বড় দায়িত্বটা কে নিবে বলুন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সব রেডি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন মহারাজ। আর হ্যাঁ, চলো, আজকে ভুতুড়ে রাজার সাথে আবার মিটিং আছে, আমার মনে হয় তিনি চলে এসেছে। চলো। আসসালামু আলাইকুম মহারাজ। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা কারা? আমরা এতিম। এতিম? এটা আবার কেমন নাম? তোমাদের নাম নাকি? মহারাজ, আমি বলছি, ওর নাম বটা আর ওর নাম ঘটা, ওদেরকে আমি আসতে বলেছি। ও, বটা ঘটা, এটা তো দারুণ নাম। আচ্ছা মন্ত্রী সাহেব, কিন্তু ওরা এখানে কি চায়? মহারাজ, ওরা এতিম, ওদের বাবা নেই, ছোটবেলা থেকে ওরা রোজা রাখে, আর এ বছরও রোজা রাখবে। তাই বলছিলাম কি, ওদের টাকাগুলো যদি আগে থেকে দেওয়া হয় তাহলে ওদের উপকার হবে। কিন্তু মন্ত্রী সাহেব, আমি তো এখনো প্রজেক্টটা শুরু করিনি। প্রজেক্ট শুরু করলে তারা অবশ্যই টাকা পাবে। তবে মন্ত্রী সাহেব, আমি তো এই ব্যাপারে কাউকে কিছু বলিনি, তারা কিভাবে জানলো যে আমি এতিমদের টাকা দিব? মহারাজ, এই যে আমি বলেছি ওদেরকে আসতে। বাহ মন্ত্রী বাহ, তুমি তো দেখছি কাজের দিক থেকে এগিয়ে, আগে থেকে সবকিছু রেডি করে রেখেছো। আচ্ছা ঠিক আছে, ওরা যেহেতু এসেছে আমি ওদেরকে খালি হাতে ফেরত দেবো না, আমি একটা ব্যবস্থা করছি। নাও, কি যেন নাম বললে? বটা ঘটা। আচ্ছা, এখানে 20,000 টাকা আছে, তুমি 10,000, তুমি 10,000, দুজনে ভাগ করে নেবে। আর মন্ত্রী সাহেব, ওই তুমি একটা লিস্ট করে রাখবে, আমার এই ইফতার প্রজেক্টের প্রথম টাকা আমি বটার ঘটাকে দিলাম, ঠিক আছে? মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, এই মন্ত্রী যেখানে আছে সেখানে কোনো প্রকার দুর্নীতি হবে না। ওদেরকে যে টাকাটা দিয়েছেন ওটা আমি হিসাবের খাতায় সুন্দর করে লিখে রাখবো। এই বটা ঘটা, তোমরা এখন যাও। আচ্ছা মহারাজ, আমার নাম মন্ত্রী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহারাজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার গোপাল, তুমি এত দেরি করে আসলে কেন? এতিমদের লিস্ট করতে বেরিয়েছিলাম মহারাজ, তাই তো রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল। তাই নাকি? তাহলে তোমার মন্ত্রী সাহেবের কাজের দায়িত্ব কমে গেল। যাই হোক, আপনারা সবাই শোনেন, আমার এই ইফতার প্রজেক্টের সকল দায়িত্ব কিন্তু মন্ত্রী সাহেবের উপর দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়েছে মন্ত্রী, খেতে হবে মজা, ভুলের উপর ভুল হবে, মন্ত্রী পাবে সাজা। সভাকবি, আপনার কথাটা বুঝতে কষ্ট হলো। শুভ কাজের মধ্যে আপনার কবিতাটা ভালো ইঙ্গিত দিল না। করলে চুরি কাটো হাত, সমাজ থেকে চোর নিপাত যাক। ও সভা কবি, এসবের মানে কি? তোমার কবিতার কোনো মানেই তো আমি খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার আসামি, তোমাকে আর কত করে বললে তোমার লজ্জা হবে? হ্যাঁ, গতদিন আমি তোমাকে বলেছি যে আর একদিন যদি তোমার পাখা আনতে দেরি হয় তাহলে কিন্তু তোমাকে আমি ফাঁসির দড়িতে ঝোলাবো। তারপরেও কি তোমার কথা কানে যায় না? আমার ভুল হয়েছে মহারাজ, আমাকে ক্ষমা করবেন। ও গোপাল, এই সভা কবির দিন দিন এত অধপতন হচ্ছে কেন? মহারাজ, সবসময় কবিতার বিশ্লেষণ করা সম্ভব নয়। কবিতার লাইনগুলোতে অনেক জটিল জটিল শব্দ ব্যবহার করা হয়, যার একটা ভাঙলে অনেক মানে বের হয়। যাই হোক গোপাল, আমি কোনোভাবেই চাই না যে আমার রাজ্যের কোনো অমঙ্গল হোক। মন্ত্রী সাহেব, কিভাবে কোন প্ল্যানে এগোচ্ছি সবাইকে জানিয়ে দিন। জি মহারাজ, আপনারা সবাই শুনুন, আমাদের খামার প্রজেক্টে
মহারাজ দায়িত্বটা আমাকে দিয়েছেন। মহারাজ বলেছেন ওখানে যত টাকা খরচ হয় করতে, তবে কাজটা যেন ভালো হয়। টাকাকে প্রাধান্য দেননি, তিনি কাজকে সঠিকভাবে প্রাধান্য দিয়েছেন। তাছাড়া ইফতার পার্টির যে প্রোগ্রামটা, ওটাও আমি আমার নিজ হাতে করব। খুবই ভালো উদ্যোগ মহারাজ, কিন্তু মন্ত্রী সাহেব কি একাই এই দায়িত্ব পালন করতে পারবে? আমাকে তোমার কি মনে হয় গোপাল? বেরেনে পুষ্টি থাকতে হয়, তোমার মতো কুচিন্তা করে মাথার চুল ফেলে দেয়নি, বুঝতে পেরেছো? আহা মন্ত্রী, এভাবে মানুষের দুর্বল জায়গায় হাত দিতে নেই। ও গোপাল, তোমার কি মনে হয় মন্ত্রী কি একাই দায়িত্ব পালন করতে পারবে না? মহারাজ, আমি আর কিছু বলতে চাই না, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। মহারাজ, আমার মনে হয় 10 মিলে কাজ করা উত্তম। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ। হারলে সবার মুখে লাজ, জিতলে মন্ত্রীর পকেট ভাজ। সভাকবি, আপনি তো দেখছি অনেক ভালো কবিতা বলা শিখে গেছেন। আমি 2টা প্রজেক্ট হাতে নিয়েছি। এই 2টা শেষ হওয়ার পর দেশের নামি দামি কবিদেরকে নিয়ে আমি একটা কবিতার আসর জমাবো। তখন দেখবো কত ধানে কত চাল। মন্ত্রী সাহেব, আপনিও যদি সেটা করেন তাহলে আমি সেরা হব আর এই রাজ্যের মুখ উজ্জ্বল করব। যাই হোক, আজকের মতো রাজসভা এখানে শেষ করা হলো। যে যার মতো ইফতারি করে সেহেরি করে ভালোভাবে ঘুমিয়ে পড়ো, যাও। হে ঘটা, মন্ত্রীমশাই এখনো আসছে না কেন? আমি মনে হয় মন্ত্রীর সাথে। আরে না, মানে মন্ত্রী সাহেব তো আসে না, অনেকক্ষণ ধরে তো আমরা জায়গায় দাঁড়ায় রয়েছি। ও দেখ, মন্ত্রী সাহেব দৌড়তে দৌড়তে আসছে। হ্যাঁ তাই তো। এই তোরা এখানে, পায়ে ব্যথা হয়ে গেছে, একটু কাছাকাছি থাকবি না? দে টাকা দে। এ নিন মন্ত্রী সাহেব। মন্ত্রী সাহেব, আমরা কি আর কিছু পাবো না? এই তোদেরকে তো আমি অ্যাডভান্স দিয়ে কাজ করালাম, তাহলে টাকা চাচ্ছিস কেন? আমাদের তো মাত্র 100-200 টাকা দিলেন, অন্তত পক্ষে 10,000 টাকা আমাদের ভাগ করে দিয়ে আর 10,000 টাকা আপনি রাখুন। হ্যাঁ, মন্ত্রী সাহেব আমাদের নিরাশ করবে না, আমরা তো সবসময় তারই কাজ করে দিই। ও, তাহলে এই বিষয়, দেখছি কি করা যায়। শোন ভাই, এত কথা শোনার সময় নেই। আমি বাড়ি থেকে যখন বের হয়েছি, আমার গিন্নি আমাকে অনেক রকম বাজার করতে বলেছে, সেই বাজারগুলো করতে হবে। আর তোদের এই দাবিটা আমি রাখার চেষ্টা করব। এই প্রজেক্ট থেকে যদি বাড়তি কোনো ইনকাম করতে পারি তখন তোদেরকে দিব। যা তোরা, আমি চলে যাচ্ছি। মন্ত্রী সাহেব, দুজনকে অন্তত 2,000 টাকা দিন। সরে যাবো কদ্দল। আর তোদেরকে তো বললাম যে প্রজেক্ট থেকে যদি বাড়তি কোনো ইনকাম করতে পারি তখন দিব, এত কথা বলিস কেন? যা। টাকার জন্য তো কুকর্ম করি, দিন শেষে সেই টাকাই পাই না। চল ঘটা, আমরা আর কোনোদিনও মন্ত্রীর কাজ করবো না। আচ্ছা ঠিক আছে, চল। টাকায় আলাদা একটা ঘ্রাণ থাকে, ধনী গরিব সবাই এই ঘ্রাণের পাগল। সব ঘ্রাণে মুগ্ধ হতে নেই মন্ত্রী সাহেব, কিছু ঘ্রাণে ক্যান্সারেরও কারণ হতে পারে। এর একটা বিহিত ব্যবস্থা আমি নিচ্ছি। মন্ত্রী সাহেব, ও মন্ত্রী সাহেব। এই কে রে, সকাল সকাল ঘুম ভাঙালি কেন? মন্ত্রী সাহেব, আমার বোনের তো বিয়ে, আপনি কিছু টাকা না দিলে তো আমি এই কাজ সম্পূর্ণ করতে পারছি না। তোর বোনের বিয়েতে আমি টাকা দিব কেন? আমাকে যদি দাওয়াত করিস সর্বোচ্চ একটা গিফট দিতে পারি। কিন্তু মন্ত্রী সাহেব, লোন করে হলেও আমার কিছু টাকা দরকার। আমার বোনের বিয়েটা অনেকদিন ধরে ঝুলে রয়েছে, বিয়েটা না দিতে পারলে আমার যে এলাকায় মান সম্মান থাকবে না। হ্যাঁ মন্ত্রী সাহেব, ওকে আপনি 5,000 টাকা দেন, এতেই বিয়ে উঠে যাবে। এই ঘটা, তোর যদি এতই মায়া লাগে তুই বটাকে টাকাটা দিয়ে দে, আমাকে কেন বলছিস? না, মানে আমার কাছ থেকে একটা টাকাও পাবি না, আমার চোখের সামনে থেকে সরে যা। যত সব। এই মন্ত্রীর জন্য কতই না অসামাজিক কাজ করেছি, আজ আমার বিপদে মন্ত্রী সাহেব আমাকে কোনো সাহায্য করলো না। এখনই মহারাজের কাছে যাব, গিয়ে সকল কিছু বলে দেবো। হ্যাঁ চল, রাজা সাহেবের কাছে গেলে আমরা কোনো সাহায্য পাবো। এবছর রমজান মাসের প্রথম উদ্যোগে আমি সফল হয়েছি। আমার উদ্যোগটার কথা কি আপনাদের মনে আছে? কেন মনে থাকবে না মহারাজ, এবছর আপনি 1 লক্ষ এতিমদের মাঝে ইফতার বন্টন করেছেন। হ্যাঁ মহারাজ, আপনি যে মহান উদ্যোগ নিয়েছিলেন সেটা ভুলে গেলে চলবে না। একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তি যতটুকু পরিমাণ সওয়াব পাবে, আপনিও ঠিক ততটুকু পরিমাণ সওয়াব পাবেন। হ্যাঁ ইমাম সাহেব, এই পরকালের কথা চিন্তা করেই তো আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ও গোপাল, তা তুমি কিছু বলো। সবকিছু সুন্দরভাবে হয়েছে মহারাজ, তার জন্য মন্ত্রী সাহেবকে অসংখ্য ধন্যবাদ। গোপাল, তুমি কি আমাকে মন থেকে ধন্যবাদ দিলে? মন্ত্রী সাহেব, আপনি এমনভাবে কথা বললেন কেন? আপনাকে মন থেকে ধন্যবাদ না দিলে কি আমি আপনার সঙ্গে কথা বলতাম? আর তাছাড়া আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? শত্রুতা নেই, তবে তুমি তোমাকে মন থেকে ভালোবাসো না। কিভাবে আমাকে অশান্তিতে ফেলা যায় সেটা নিয়ে তুমি ব্যস্ত থাকো। আস্তাগফিরুল্লাহ। মন্ত্রী সাহেব, আপনার মনে ময়লা জমেছে, সঠিক সময়ে আপনি এটা পরিষ্কার করে নিন, তা না হলে তো আপনি সবাইকে সন্দেহ করা শুরু করবেন। আর শোনেন মন্ত্রী সাহেব, আপনি আমাকে কেন গোপাল বলে ডাকেন? আমার নাম গোলাম, আমাকে গোলাম বলে ডাকবেন। আমার এত সুন্দর নাম থাকতে আমাকে কেন গোপাল বলে ডাকেন?
আমাকে সব সময় গোলাম বলেই ডাকবেন। আহা গোলাম, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো ভালো করেই জানি তোমার নাম গোলাম, কিন্তু তোমার এই যে বিচক্ষণ বুদ্ধি, এই জন্য তোমাকে আমি গোপাল বলে ডাকি। এই গোপাল বলে ডেকে আমি আমার মনের মধ্যে শান্তি পাই। তাছাড়া এই যে আমি গোপাল বলে ডাকি তোমাকে, এই জন্য কিন্তু রাজসভার সবাই তোমাকে গোপাল বলে ডাকে। জি মহারাজ, তবে মন্ত্রী সাহেব যেহেতু সন্দেহের কথা বলেছেন, তাহলে তাকে একটু খতিয়ে দেখা উচিত না মহারাজ? মহারাজ দেখেছেন, আমি বলতে না বলতেই গোপালের মুখ থেকে অশান্তিজনক কথাবার্তা বের হচ্ছে। আহা মন্ত্রী সাহেব, আপনি একটু চুপ করুন তো। গোপাল, তুমি বিষয়টা ক্লিয়ার করে বলো তো। মহারাজ, আপনি প্রথমে 1000 এতিমদের মাঝে ইফতার বন্টনের ঘোষণা দিয়েছিলেন। এরপর আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 1 লক্ষ এতিমদের মাঝে ইফতার বন্টনের ঘোষণা দিয়েছিলেন। আহা দিয়েছিলাম তো গোপাল, তারপর কি হয়েছে বলো। মহারাজ, সেই 1 লক্ষ মানুষের মধ্যে কতজন ইফতার পেয়েছে এটা একটু খতিয়ে দেখলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি একদম ঠিক কথা বলেছো। মন্ত্রী সাহেব, আপনি যে 1 লক্ষ মানুষের ভিতর ইফতার বন্টন করেছেন, সেই 1 লক্ষ মানুষের লিস্টটা দেখান তো আমাকে। অবশ্যই মহারাজ, আমি কোনো কাজ করলে তার সঠিক প্রমাণ রাখি। আমি যে 1 লক্ষ মানুষকে ইফতার বিতরণ করেছি তাদের নাম সহ সঠিক বর্ণনা এখানে দেওয়া আছে। এই নিন ডায়েরিটা। মহারাজ, দুটি ছেলে ভিতরে আসতে যাচ্ছে, আমি কি আসতে দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে বলো আসতে বলো। এই তোমরা ভিতরে এসো। কি ব্যাপার, তোমরা এখানে? আরে তোমরা না সেদিন আসলে, তোমাদেরকে তো প্রথমেই ইফতার বন্টন করে দেওয়া হয়ে গিয়েছে। মহারাজ, আমরা অন্য একটা বিষয় নিয়ে এসেছি, আপনি অনুমতি দিলে কথাটা বলবো। না না, এখানে কোনো কথা বলতে হবে না, তোমরা বাইরে যাও, এখানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আমি এটা শেষ করে তোমাদের সাথে কথা বলবো। আহা মন্ত্রী সাহেব, বাইরে যেয়ে কেন শুনতে হবে? তারা যেহেতু কষ্ট করে এসেছে, এখানে বসেই শুনি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তোমরা কি বলবে বলো। মহারাজ, সামনে আমার বোনের বিয়ে, আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। আপনি যদি সাহায্য না করেন তাহলে আমার বোনের বিয়েটা ভেঙে যাবে। হ্যাঁ মহারাজ, ওর বাবা খুব অসুস্থ, ওর উপার্জনের টাকায় সংসার চলে, আপনি দয়া করে ওকে ফিরিয়ে দিবেন না। ঠিক আছে ঠিক আছে, আমার কাছে কেউ সাহায্য চাইতে আসলে খালি হাতে ফেরত যায় না। এই দুনিয়ার অর্থ সম্পদ কিছুই না, কিছুই সাথে যাবে না। মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোটাই হচ্ছে আসলই বাজার। আসলে ঠিক আছে, তোমার বোনের বিয়েতে যত টাকা পয়সা খরচ হয় আমিই দিব। এই মুহূর্তে তো আমার কাছে ক্যাশ নেই, তোমরা একটা কাজ করো, নাম ঠিকানা লিখে দিয়ে যাও, আমি সব কিছু মন্ত্রী সাহেবের কাছে পাঠিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, মহারাজের এই উপকারী মন যেন আজীবন থেকে যায়। মহারাজের মনটা ভালো, অন্ধকারে জলে আলো, সবার মুখে ফুটলো আলো। মন্ত্রী সাহেবের মুখটা কেন কালো? আহা গোপাল, এখন তোমার ছন্দটা বন্ধ করো তো। যাই হোক, এই ছেলে, তোমার নাম ঠিকানা বলো তো। মহারাজ, আমার নাম বটা পরমাণিক, আমার বাবার নাম নটা পরমাণিক। বটা পরামানিক আর নটা পরামানিক, তার মানে তোমরা হিন্দু? হ্যাঁ হ্যাঁ মহারাজ। তোমরা না সেদিন এতিমের ইফতার গ্রহণ করলে? মুসলিম না হোক কেন ইফতার গ্রহণ করেছো তোমরা? হ্যাঁ, বেধর্মী হয়ে ইফতার গ্রহণ করা কোনো দোষের না, কিন্তু মিথ্যা কথা বলে কেন তোমরা ইফতার গ্রহণ করেছো? তাছাড়া ঘটা বললো তোমার বাবা নাকি অসুস্থ, তাহলে তুমি এতিম হলে কিভাবে? মহারাজ, বিষয়টা আমি ভালোভাবে জানি না, মন্ত্রী মশাই ভালো জানেন। তিনি যেভাবে কাজ করতে বলেছেন আমরা সেইভাবে কাজ করেছি। তার মানে মন্ত্রী তোমাদের এতিম সাজিয়ে এখানে এনে ইফতারি টাকা গ্রহণ করেছিল? হ্যাঁ মহারাজ, মন্ত্রী সাহেব তাদেরকে ডেকে এনে ইফতারির টাকা গ্রহণ করে, কিন্তু সেই টাকা পরবর্তীতে তাদের কাছ থেকে কেড়ে নেয়। এটা আমি নিজ চোখে দেখেছি। তাছাড়া মহারাজ, মন্ত্রী সাহেব যে 1 লক্ষ মানুষের মাঝে ইফতার বন্টন করেছেন তার মধ্যে ঘাপলা আছে। আমি লাল সবুজকে দিয়ে সিস্টেম করে রেখেছি, আপনি চাইলে আমি এটা প্রমাণ করে দিতে পারি। থাক গোপাল, তোমাকে আর কিছু বলতে হবে না, আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। ইমাম সাহেব, চুরির দায়ে এই মন্ত্রীর কি শাস্তি হওয়া উচিত? মহারাজ, কেউ যদি চুরি করে তাহলে ইসলামের বিধান অনুযায়ী তার হাত কেটে দিতে হবে। আর কেউ যদি এতিমের হক মেরে খায় তাহলে তার জন্য কি শাস্তি হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা 7টি গুনাহ থেকে দূরে থাকো, তার ভিতর একটি গুনাহ হচ্ছে এতিমদের সম্পদ ভক্ষণ করা। মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ ভক্ষণ করবে তারা জ্বলন্ত আগুন পেটে ভরে নেয়, অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। সূরা আন-নিসা। ইমামের কথায় প্রমাণিত হলো এই চোর মন্ত্রীর হাত কাটা যাবে এবং সে পরকালে কঠিন শাস্তি ভোগ করবে। তোমরা চলে যাও, তোমাদের কোনো দোষ নেই। সময় মতো তোমার বোনের বিয়ের মালামাল তোমার বাড়ি পৌঁছে যাবে। সেনাপতি, আদেশ করুন মহারাজ। চোর মন্ত্রীকে কারাগারে বন্দী করো। মহারাজ, আমি না বুঝে ভুল করে ফেলেছি, আমাকে এত বড় শাস্তি দিবেন না, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। সব ভুলের ক্ষমা করলে এই দেশের মানুষ শুধরাবে না। সেনাপতি, আদেশ করুন মহারাজ। দাঁড়িয়ে আছে কেন? নিয়ে যাও চোর মন্ত্রীকে। মহারাজ, 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 না না মহারাজ, মহারাজ।